আসসালামু আলাইকুম আদরের শিক্ষার্থীরা, কেমন আছো আপু তোমরা? আশা করি সবাই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের পরিধি। এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনার্স ফার্স্ট ইয়ারের, যার কোর্স কোড GETH 1002 এবং কোর্স টাইটেল ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওগ্রাফি। আচ্ছা আপু, তাহলে আমরা আমাদের ক্লাসে ঢুকি। স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের পরিধি। তো আমরা শুরুতেই জেনে নেই যে প্রাকৃতিক ভূগোল কি। আমরা গত ক্লাসে এই বিষয়ে একটু পড়াশোনা করেছি, তবু এখন আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করব। সাধারণ অর্থে প্রাকৃতিক ভূগোল হচ্ছে বায়ুমণ্ডল, জিওমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল, এই চারটি পরিবেশের সমন্বিত রূপ। প্রাকৃতিক ভূগোল ভূমিরূপ বিজ্ঞান, আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, পানি বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে। তাহলে আমরা যদি একটু গ্লোবটার দিকে তাকাই, এই যে আমাদের হাতে পৃথিবী নামক ভূগোলকটা আছে, তাহলে প্রাকৃতিক ভূগোল কি হচ্ছে? প্রথমে কি জিওমণ্ডল। জিওমণ্ডল হচ্ছে কি, যে এটা কি মহাদেশ না, এগুলো হচ্ছে মহাদেশ। হ্যাঁ, অর্থাৎ মাটির নিচে যত কিছু আছে সবগুলি, সব মাটির পৃষ্ঠ থেকে একবারে কেন্দ্র পর্যন্ত যা কিছু আছে সবকিছু হচ্ছে জিওমণ্ডলের অন্তর্ভুক্ত। তারপরে এটা হচ্ছে বায়ুমণ্ডল, পানি সংক্রান্ত পৃথিবীতে যা কিছু রয়েছে, যেমন সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, জলাশয়, পুকুর, ডোবা এবং পাহাড়ের উপর যে পানি থাকে হিমবাহ, সেটা সহ বায়ুমণ্ডলের যে পানি আছে সেটাও কিন্তু বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। কেমন? তাহলে এটা হচ্ছে বায়ুমণ্ডল। তারপরে হচ্ছে যে বাতাস, তাই না, যে পৃথিবী পৃষ্ঠের বাইরের যে গ্যাসীয় আবরণ দ্বারা আবৃত থাকে পৃথিবী, হ্যাঁ, এই আবরণটাই হচ্ছে বায়ুমণ্ডল। এবং সবার শেষে যে পৃথিবীর বায়ুমণ্ডলে সামান্য কিছু বায়ুমণ্ডলও আছে, তারপরে হচ্ছে ভূপৃষ্ঠও আছে, পানিতেও আছে, যে প্রাণী, যে জীবগুলো থাকে, এর মধ্যে উদ্ভিদ প্রাণী আছে, এই সবগুলোকে একত্রে বলা হয় জীবমণ্ডল। তাহলে প্রাকৃতিক ভূগোল হচ্ছে এই চারটা মণ্ডলের, কি কি মণ্ডল বললাম? জিওমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলের যে চারটি পরিবেশের সমন্বিত রূপ। কেমন? আর প্রাকৃতিক ভূগোল হচ্ছে এমন একটা বিষয় যেটা পড়তে হলে কি করতে হয়? ভূমিরূপ বিজ্ঞান, আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান, পানি বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা ইত্যাদি বিষয়ের সাথেও কিন্তু রিলেশন রাখতে হয়, ওখানেও জানতে হয়, পড়াশোনা করতে হয়। এর জন্য বলা হয় যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে একটা আন্তঃবিজ্ঞানের সমন্বিত রূপই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। কেমন? সেখানে ফিজিক্স আসে, সেখানে কেমিস্ট্রি আসে, সেখানে বায়োলজি আসে, সেখানে বোটানি আসে, জুলজি আসে, ম্যাথমেটিক্স আসে, মেটেরোলজি আসে, হাইড্রোলজি আসে, জিওমর্ফোলজি আসে। হ্যাঁ, সবকিছু মিলে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এটা আমরা প্রথম ক্লাসে অনেকটাই আলোচনা করেছি। কেমন? আচ্ছা, তাহলে যদি আমরা এই ছবিটা দেখাই, দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ সবাই? এই ছবিটা দেখো, যে এটা হচ্ছে জিওস্ফিয়ার।
তাহলে জিওস্ফিয়ারে কি কি পড়াশোনা করা হয়, জিওস্ফিয়ার কি কি পড়ে, জিওস্ফিয়ারের মাধ্যমে আমরা কি কি পড়ি, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যা আছে, কেমন, আবার পৃষ্ঠের মধ্যে কিন্তু পাহাড় পর্বত মালভূমি সমভূমি কিন্তু থাকবে। হ্যাঁ, তাহলে পৃষ্ঠের উপরে যে মৃত্তিকা সংক্রান্ত যেগুলো আছে এগুলি সহ পৃথিবীর অভ্যন্তরে যা আছে এই সবকিছু হচ্ছে কি আপু, সবকিছু হচ্ছে জিওস্ফিয়ারের বা জিওমণ্ডলের অন্তর্ভুক্ত। কেমন, তারপরে হচ্ছে কি, তারপরে এটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। তাহলে হাইড্রোস্ফিয়ার কি কি থাকবে, যে সাগর মহাসাগর, নদী নালা খাল বিল, হ্যাঁ, এগুলো হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে এবং পৃষ্ঠের নিচে যেগুলো আছে পানি, এবং বাইরে মেঘ, তারপরে বায়ুমণ্ডলের যে পানি থাকে, হিমবাহ থাকে, তারপরে হচ্ছে পাহাড়ের চূড়ায় পাহাড়ের বিভিন্ন জায়গায় যে পানি থাকে, এই সব কিছু হচ্ছে হাইড্রোস্ফিয়ারের অন্তর্ভুক্ত। কেমন, আচ্ছা, এটা হচ্ছে জীবমণ্ডল। তা জীবমণ্ডল কি, উদ্ভিদ প্রাণী, সেটা ভূপৃষ্ঠে হোক বাতাসে হোক পানিতে হোক, কেমন, যেখানে হোক, অর্থাৎ স্থলভাগ জলভাগ এবং বায়ুমণ্ডলে যেই জীবগুলো আছে সবগুলো জীবকে পড়াশোনা করা হয় এই জীবমণ্ডলে। কেমন, আচ্ছা, আর এটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে কি কি থাকে আপু, বিভিন্ন লেয়ার থাকে, বিভিন্ন লেয়ারে বিভিন্ন এলিমেন্ট থাকে, তাই না, বিভিন্ন বাতাসে বিভিন্ন স্পিড থাকে, বাতাসে বিভিন্ন টেম্পারেচার থাকে, এই সব কিছু হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের পড়াশোনা করা হয়। তাহলে প্রাকৃতিক ভূগোলে কি কি পড়াশোনা করা হয়, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল, জিওমণ্ডল, এবং এদের দেখো এই যে ইন্টারাকশন কিন্তু পড়াশোনা করা হয়। ইন্টারাকশন অর্থাৎ এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এই উভয়ের সাথে উভয়ের 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 সম্পর্ক। তাহলে এই সবগুলো স্ফিয়ার তো নিয়ে আলোচনা করে, আবার এইসব স্ফিয়ারের মধ্যে আন্তঃসম্পর্ক আছে সেটাও প্রাকৃতিক ভূগোল আলোচনা করে থাকে। একজনের প্রাকৃতিক ভূগোল কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট এবং তার অনেক বড় একটা পরিধি। কেমন, তাহলে কি কি বলা গেল, কথা বলা যাচ্ছে যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে বায়ুমণ্ডল, জিওমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল, এই চারটি পরিবেশের সমন্বিত রূপ। এবং এটা পড়তে গিয়ে প্রাকৃতিক ভূগোল অন্যান্য বিষয় যেমন উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, তারপরে হচ্ছে রসায়ন, হ্যাঁ, তারপর হচ্ছে আবহাওয়াবিদ্যা, সমুদ্র বিজ্ঞান, আলাদা আলাদা যতগুলো বিষয় আছে ততগুলো বিষয়ের সাথে তাকে সম্পর্ক রাখতে হয় বা তাকে নিয়ে পড়াশোনা করতে হয়, এদেরকে নিয়ে পড়াশোনা করতে হয়। কেমন, আচ্ছা, এখন হচ্ছে তার পরিধি। আমরা তো এতক্ষণ ধরে তার সংজ্ঞাগুলি পড়লাম বা বলতে কি বুঝালাম পড়লাম, এর মধ্যেই কিন্তু কি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিধিটা নিহিত। তাহলে দেখো, যদি আমরা এখন পড়ার জন্য পড়ি বা লিখার জন্য পড়ি, তাহলে আমরা কি লিখতে হবে, কি পড়তে হবে, কি বলতে হবে। প্রাকৃতিক ভূগোল হলো ভূগোলের মূল শাখা। পৃথিবী পৃষ্ঠ ও অভ্যন্তর ভাগে কার্যরত বিভিন্ন প্রাকৃতিক ভূপ্রাকৃতিক প্রক্রিয়া ভিন্ন ভিন্ন পরিবেশে যে অবস্থা সৃষ্টি করে তাই প্রাকৃতিক ভূগোলের পরিধিভুক্ত। কেমন, এখানে লেখা আছে পৃথিবী পৃষ্ঠ এবং অভ্যন্তর ভাগে, এর সাথে আরো যোগ করা যায় পৃথিবী পৃষ্ঠ এবং পৃথিবীর বাইরে, হ্যাঁ, যেটা বায়ুমণ্ডল। কেমন, আচ্ছা, তাহলে পৃথিবী পৃষ্ঠ, পৃথিবীর বাইরে এবং অভ্যন্তর ভাগে কার্যরত বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া ভিন্ন ভিন্ন পরিবেশে যে অবস্থার সৃষ্টি করে তাই প্রাকৃতিক ভূগোলের পরিধিভুক্ত। সংক্ষেপে প্রাকৃতিক ভূগোল প্রকৃতি প্রদত্ত যতগুলো বিষয় রয়েছে তার সবই আলোচনা করে। তাহলে কথাটা দাঁড়ালো, সৃষ্টিকর্তা এই যে আমাদের পৃথিবীতে, হ্যাঁ, এটা তো আমাদের পৃথিবীতে না ভূগোল, হ্যাঁ, তাহলে পৃথিবীতে যা দিয়েছেন আমাদের পৃথিবীতে এখানে যা দিয়েছেন, তাহলে অসমণ্ডল, জিওমণ্ডল, গুরুমণ্ডল, জিওমণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। কেমন, তাহলে এই চারটাতে যা যা দিয়েছেন সবগুলোই পড়াশোনা করা হয় এই প্রাকৃতিক ভূগোলে, কেমন, বা ফিজিক্যাল জিওগ্রাফিতে। আচ্ছা, তাহলে এখন একটা ছবি দেখানো গেল। দেখো ছবিতে দেখানো হচ্ছে যে এই যে ভূপৃষ্ঠ, হ্যাঁ, তাহলে এইটুকু তো জিওস্ফিয়ার, মানে পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত এইটুকু পড়াশোনা করা হয় জিওস্ফিয়ারে, জিওমণ্ডল। তারপরে এই যে বায়োস্ফিয়ার, প্রাণী,
এখানে প্রাণী আছে, তাই না? তো প্রাণী তো পৃথিবীর অভ্যন্তরে বেশি থাকে না, কারণ এটা হচ্ছে প্রাণীতে সাধারণত থাকে যে ভূপৃষ্ঠ থেকে কিছু নিচে এবং কিছু হচ্ছে বাতাসে, এইটুকু জায়গার মধ্যে সাধারণত প্রাণীগুলো বসবাস করে। কেমন? তাহলে জিওস্ফিয়ার বা জিওমণ্ডল, জীবমণ্ডল, এটি অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। এই যে হচ্ছে হাইড্রোস্ফিয়ার, বায়ুমণ্ডল। কেমন? তাহলে কটা গেল আপু? 4টে গেল না? তাহলে জিওস্ফিয়ার, জিওমণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। কেমন? আচ্ছা, তাহলে এই 4টা মণ্ডল নিয়ে পড়াশোনা করে হচ্ছে কে? কোথায় পড়াশোনা করা হয়? প্রাকৃতিক ভূগোলে। তাহলে তার নিশ্চয়তা পরিধিটা অনেক বড়। এই হিসাবে প্রাকৃতিক ভূগোলের পরিধিকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা কি 1 নম্বর জিওমণ্ডল বা জিওস্ফিয়ার, 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার, 3 হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার এবং 4 হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। ঠিক আছে? তাহলে এই ছবিতে দেখো যে এই 4টা যে কথা বলা হলো, জিওস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, তাই তো? আচ্ছা, হ্যাঁ। তো এই যে প্রথম 3টে শব্দ দেখো, প্রথম 3টা 4টে করে শব্দ, যেমন হচ্ছে কি জিওস্ফিয়ার। জিওস্ফিয়ারের জিইও ল্যাটিন শব্দ, জিইও থেকে আসছে। জিইও, জিও মানে হচ্ছে গ্রাউন্ড বা মাটি, না? আচ্ছা, হাইড্রোস্ফিয়ারের, এই যে হাইড্রোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ারের এইচওয়াই ডিআরও, হাইড্রো মানে হচ্ছে ওয়াটার বা পানি। তারপর হচ্ছে বায়োস্ফিয়ার বা জীবের, জীবমণ্ডলের বায়ু অর্থ হচ্ছে লাইফ, এই যে লাইফ। আর অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারের এটিএমও আর একমো হচ্ছে এয়ার। তাহলে অ্যাটমসফিয়ারের একমো হচ্ছে বায়ু, জিওস্ফিয়ারের জিও হচ্ছে গ্রাউন্ড, বায়োস্ফিয়ারের বায়ু হচ্ছে লাইফ, আর হাইড্রোস্ফিয়ারের হাইড্রো হচ্ছে পানি। তাহলে কি দাঁড়ালো কথাটা? অ্যাটমসফিয়ার মানে হচ্ছে কি দাঁড়ালো? বায়ুমণ্ডল, জিওস্ফিয়ার হচ্ছে জিওমণ্ডল অর্থাৎ মৃত্তিকা বা মাটি, আর বায়োস্ফিয়ার হচ্ছে জীবমণ্ডল, যেটা যেখানে লাইফ থাকবে। হাইড্রোস্ফিয়ার হচ্ছে হাইড্রো হচ্ছে ওয়াটার, যেটা হচ্ছে বায়ুমণ্ডল। কেমন? তাহলে কি হলো? তাহলে এইটুক পড়াশোনা যে করা হয় এটা হচ্ছে জিওস্ফিয়ার অন্তর্ভুক্ত। এটা হচ্ছে জিওস্ফিয়ার, সরি, এই যে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে জিওস্ফিয়ার, এটা হচ্ছে পানি, হাইড্রোস্ফিয়ার। এই পানি সবই কিন্তু হাইড্রোস্ফিয়ার। আর এটা হচ্ছে বায়োস্ফিয়ার, হচ্ছে প্রাণী। এই হচ্ছে মানুষ, এই হচ্ছে হরিণ, তারপরে মানে পানিতে যে প্রাণীগুলো আছে অথবা যে কোনো কীট পতঙ্গ, হ্যাঁ, যেখানে থাক না কেন সবাই হচ্ছে বায়োস্ফিয়ারের অন্তর্ভুক্ত। কেমন? তাহলে 4টে স্ফিয়ার, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে জিওস্ফিয়ার, বায়োস্ফিয়ার এন্ড হাইড্রোস্ফিয়ার। কেমন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি 1 নম্বর দিয়ে। প্রথম হচ্ছে জিওস্ফিয়ার। হ্যাঁ, আচ্ছা, পৃথিবীর গঠন সম্পর্কিত, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ বা ভূত্বক এবং অভ্যন্তরভাগ যা দিয়ে গঠিত তার আলোচনা করা জিওমণ্ডলের পরিধিভুক্ত। তার আলোচনা করা, তার ইতিহাস জানা, তার বর্তমান জানা, তার ভবিষ্যৎ জানা, সবগুলো জানাই হচ্ছে জিওমণ্ডলের পরিধিভুক্ত। তাহলে পৃথিবীর পৃষ্ঠে যা যা আছে, যেমন পাহাড় পর্বত, কেমন মালভূমি, সমভূমি থেকে শুরু করে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যা যা আছে সবগুলোর আলোচনা, সমালোচনা, পড়াশোনা করা, অতীত জানা, বর্তমান জানা, ভবিষ্যৎ জানা, সবগুলো হচ্ছে জিওমণ্ডলের পঠিত বিষয়সমূহ। তাহলে জিওমণ্ডল হচ্ছে সোজা কথা যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে জিওমণ্ডল। কেমন? তাহলে এটা জানা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিধি। কেমন? তাহলে তোমরা ছবিটা দেখো, খেয়াল করো। তাহলে এটা হচ্ছে ক্রাস্ট, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, ক্রাস্ট। কেমন? এই যে ক্রাস্ট, কেমন? সেখানে দেখো আইস আছে, আইস, হ্যাঁ,
তাহলে এখানে আবার দুইটা অংশ, ওশেনিক ক্রাস্ট, তারপরে হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। হ্যাঁ, তো ক্রাস্ট তো অনেক ধরনের আছে, তোমরা জানো, মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক সবগুলো আছে। তাহলে গেল এটা। হ্যাঁ, তারপর হচ্ছে আপু মেন্টাল। হ্যাঁ, এটা হচ্ছে মেন্টাল, পৃষ্ঠের পরে কেমন, এটা হচ্ছে মেন্টাল। তারপরে হচ্ছে কোর। হ্যাঁ, ইনার কোর, আউটার কোর। হ্যাঁ, তাহলে কি কি দাঁড়ালো, অসমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তাহলে কি যাক, কথাটা কি আসলে কথা কোন, এটা হচ্ছে ক্রাস্ট, তারপর হচ্ছে মেন্টাল, আর হচ্ছে কোর। কেন কোরের উপর অনেকগুলো ভাগ থেকে, মেন্টালেরও ভাগ থেকে, ক্রাস্টেরও ভাগ থেকে, সবগুলি হচ্ছে জিওমণ্ডলের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন আমরা যদি জিওমণ্ডলের যে যা যা অংশগুলো আছে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগের মধ্যে কি কি পড়ে, এখানে সব ইংলিশে লেখা আছে, আমি সাথে সাথে বাংলা বলবো, তোমরা শুনে নিও কেমন। আচ্ছা, ক নাম্বারে হচ্ছে অরিজিন এন্ড এজ অফ দ্য আর্থ। অরিজিন এন্ড এজ অফ দ্য আর্থ, তাহলে পৃথিবীর উৎপত্তি এবং বয়স, এটা জানবো প্রথম। তাহলে জিওমণ্ডলে প্রথম পড়াশোনা করা হয় যে অরিজিন এন্ড এজ অফ দ্য আর্থ, তাহলে পৃথিবীর জন্ম এবং বয়স। ক্লিয়ার আপু? তাহলে প্রাকৃতিক ভূগোলের জিওমণ্ডলের প্রথম পড়াশোনাটা করা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কি, যে অরিজিন এন্ড এজ অফ দ্য আর্থ, পৃথিবীর জন্ম এবং বয়স। তারপর হচ্ছে কি স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন্টেরিয়র, পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন। আমরা যদি এই ছবিটা খেয়াল করি, তাহলে এই যে পৃথিবীর অভ্যন্তরভাগ, তার গঠন কেমন। তাহলে কি হলো, যে স্ট্রাকচার অফ দ্য ইন্টেরিয়র, স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন্টেরিয়র, পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন। তারপর হচ্ছে ফোর্সেস এন্ড মুভমেন্টস অফ দ্য আর্থ, পৃথিবীর গতি এবং শক্তি। তাহলে সেটা হচ্ছে কি, আমরা তোমাদেরকে অন্য ক্লাসে নিশ্চয়ই এগুলো সব পড়ানো হবে, যে বোথ এন্ডোজেনেটিক এন্ড এক্সোজেনেটিক ফোর্স। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর থেকেও একটা শক্তি কাজ করে, পৃথিবীর অভ্যন্তরেও একটা শক্তি কাজ করে, আবার পৃথিবীর বাইরে থেকেও একটা শক্তি পৃথিবীতে পৃষ্ঠে কাজ করে, তাই না? পৃথিবীর বাইরে থেকেও শক্তি পৃথিবীতে কাজ করে, আবার পৃথিবীর অভ্যন্তর থেকেও পৃথিবীর উপরের দিকে, কেন্দ্র থেকে উপরের দিকে কাজ করে। কেমন? তাহলে ভিতর থেকে যেটা বাইরে থেকে কাজ করে সেটা বলা হয় এন্ডোজেনেটিক ফোর্স, আর যেটা পৃথিবীর পৃষ্ঠে বাইরে থেকে পৃথিবীতে দিকে কাজ করে সেটাকে বলা হয় এক্সোজেনেটিক ফোর্স। কেমন? তাহলে ফোর্সেস এন্ড মুভমেন্ট অফ দ্য আর্থ, তাহলে পৃথিবীর গতি এবং শক্তি, সেটা হচ্ছে পৃথিবীর দিকে এক্সোজেনেটিক ফোর্স এবং এন্ডোজেনেটিক ফোর্স। কেমন? আচ্ছা, নেক্সট, characteristics, origin and distribution of constructional reliefs, namely mountains, faults, etc. তাহলে মূলত কি কি, পাহাড়, ভাঁজ, চ্যুতির বৈশিষ্ট্য, গঠন, বিস্তরণ। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, কথাটা কি দাঁড়ালো, যে পৃথিবী পৃষ্ঠে যে পাহাড়, ভাঁজ, চ্যুতি আছে, এদের বৈশিষ্ট্য, এদের উৎপত্তি, এদের ডিস্ট্রিবিউশন পড়ানো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অংশ। কেমন? সেটা যেটা জিওস্ফিয়ারে থাকে এবং প্রাকৃতিক ভূগোলে পড়াশোনা করা হয়। তারপর কি হচ্ছে, যে ফিচার্স রিজাল্টিং ফ্রম দ্য ইন্টারেকশন বিটুইন এন্ডোজেনেটিক ফোর্স এন্ড এক্সোজেনেটিক ফোর্স। তাহলে পৃথিবী তার অভ্যন্তর থেকে উপরের দিকে যে শক্তিটা কাজ করে সেটা বলা হয় এন্ডোজেনেটিক ফোর্স, আর উপর থেকে পৃথিবীর দিকে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় এক্সোজেনেটিক ফোর্স। এই দুইটা শক্তির আন্তঃক্রিয়ার ফলে যে ভূমিরূপটা তৈরি হয়, কেমন, সেটাও পড়াশোনা করা হয় প্রাকৃতিক ভূগোলে, যেটা জিওস্ফিয়ার আমরা দেখতে পাই। কেমন? আচ্ছা, তাহলে আমরা একটা করে শুরু করি, বেশি বর্ণনা আমরা দেবো না, শুধু একটা নাম ধরে আমরা ছবি দেবো, মুখে আমি দুই একটা কথা বলবো, নাহলে ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে প্রথম ছিল কি, দ্য অরিজিন এন্ড এজ অফ আর্থ।
তাহলে কি হচ্ছে দেখো, দ্য অরিজিন এন্ড এজ অফ দ্য আর্থ। তোমরা অন্য ক্লাসে পড়বে যে জিওলজিক্যাল টাইম স্কেল। জিওলজিক্যাল টাইম স্কেলে পৃথিবীর বয়স বলা থাকে যে আজ থেকে, যেমন ধরো 3000, হ্যাঁ এখানে দেওয়া আছে যে পৃথিবীর জন্ম থেকে আমরা যদি পৃথিবীর স্কেলটা ধরে বিভিন্ন পিরিয়ডের, তাহলে 3500 মিলিয়ন ইয়ার্স পূর্বে থেকে এই স্কেলটা শুরু। কেমন? তাহলে পৃথিবীর যে বিবর্তন, যে শুরুর পর থেকে যে বিবর্তনগুলো হচ্ছে, এই বিবর্তনগুলো স্কেলটা ধরা হয়েছে আজ থেকে 3500 মিলিয়ন বছর পূর্ব থেকে। আসলে ধরা হয় যে 4500 মিলিয়ন বছর আগে পৃথিবীর জন্ম। এবং এই জন্মের পর যে ঘটনাগুলি ঘটলো তাকে বিভিন্ন এরা, ইয়নে, এরাতে, পিরিয়ডে ভাগ করা হয়। কেমন? এবং তার বয়স লেখা থাকে এবং কি কি চেঞ্জ গুলি বা মূল বৈশিষ্ট্যগুলি এখানে দেওয়া আছে। কেমন? তাহলে এখান থেকে বলা যায় যে এগুলো পড়তে হয় কোথায়? প্রাকৃতিক ভূগোলে। কেমন? তাহলে যেমন এরা আছে সেনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক। কেমন? তারপরে হচ্ছে পিরিয়ড আছে কোয়াটারনারি, টারশিয়ারি, ক্রিটিসিয়াস, জুরাসিক, ট্রিয়াসিক, পারমিয়ান, কার্বনিফেরাস, ডেভোনিয়ান, সিলুরিয়ান, অর্ডোভিসিয়ান, কেমব্রিয়ান। আচ্ছা এগুলো কেমন? এবং বয়সটা, এইজ গুলো লেখা আছে এবং কি কি মেইন এখানে বৈশিষ্ট্য লেখা আছে। যেমন আমাদের মানুষের প্রথম বিবর্তন, মানুষের জন্ম, মানুষের উৎপত্তি লাভ করলো হচ্ছে কোয়াটারনারি পিরিয়ডে। তাহলে কত থেকে? 1.6 মিলিয়ন ইয়ার্স বছরের পর থেকে। কেমন? তাহলে কোয়াটারনারি থেকে আমাদের কোয়াটারনারি পিরিয়ডে হচ্ছে হিউম্যান বিং এর সূত্রপাত। কেমন? তাহলে এটা হচ্ছে কি যে অরিজিন এন্ড এজ অফ দ্য আর্থ। আর তোমরা পৃথিবীর অরিজিনে অন্য ক্লাসে পড়েছো কিভাবে পৃথিবী উৎপত্তি লাভ করলো। পৃথিবীর উৎপত্তি লাভ করেছে অনেকগুলো তত্ত্ব আছে, হ্যাঁ, যেমন হচ্ছে বিগ ব্যাং থিওরি, তারপরে হচ্ছে জুয়ার মতবাদ, তারপরে হচ্ছে বিগ ব্যাং থিওরিটা খুব গুরুত্বপূর্ণ, যে খুব সূক্ষ্ম জিনিস থেকে পৃথিবীর জন্ম। আবার জুয়ার মতবাদে হচ্ছে যে পৃথিবীর সবগুলি গ্রহ, পৃথিবীতে সৌরজগতে সবগুলো একসাথে ছিল, হ্যাঁ, একটা ভূখণ্ডে ছিল। তারপর তার কাছ থেকে অনেক বড় একটা বস্তু সে পথ দিয়ে যাচ্ছিল, যাওয়ার পর দুটো বস্তুর মধ্যে জোয়ার হয়, জোয়ার হওয়ার ফলে বস্তুটা ভেঙে ভেঙে যায়, ভেঙে ভেঙে গিয়ে ওই বস্তুটার সাথে মিলিত হওয়ার আগে মূল বস্তুটা কি করে সরে যায়। তখন সরে যাওয়াতে মূল বস্তুটা আবার খন্ড 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 হয়ে কেন্দ্রে যেটা ছিল অর্থাৎ সূর্যকে আবর্তন করে ঘুরতে থাকে। এটা হচ্ছে আমাদের পৃথিবীর জন্ম। তাহলে এটা তো এই ক্লাসে পড়ানো সম্ভব না। তোমাদের অন্য ক্লাসে যেটা তোমাদের টিচাররা পড়িয়েছেন যে পৃথিবীর জন্ম বিভিন্ন সূত্রগুলো বা বিভিন্ন তত্ত্বগুলো। কেমন? তাহলে অরিজিন এন্ড এজ অফ দ্য আর্থ কি হচ্ছে প্রাকৃতিক ভূগোলে পড়াশোনা করা হয়। কেমন? আচ্ছা, নেক্সট কি আমাদের ছিল? নেক্সট ছিল স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন্টেরিয়র। তাহলে কি হচ্ছে যে পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অংশটার গঠন। কেমন? তাহলে আমরা যদি এই ছবিটা খেয়াল করো, যদি কেটে ফেলা হয়, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত কেটে ফেললে, সরি, হ্যাঁ, তাহলে ধরো এই পৃথিবীর এই জায়গাটা, আমরা এটা হচ্ছে কাল্পনিক পৃথিবী, এই পৃথিবীতে এখানে এইটুকু পর্যন্ত কেটে ফেলা হয় তাহলে এইটা পাওয়া যাবে, তাই তো? তাহলে এইটুক হচ্ছে ক্রাস্ট, এইটা জায়গাটা হচ্ছে ক্রাস্ট, তার পুরুত্ব হচ্ছে 0 থেকে 100 কিলোমিটার পুরুত্ব। তোমরা খেয়াল রাখবে, তোমাদের ভাইবাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ক্রাস্টের পুরুত্ব কত, অর্থাৎ ভূত্বকের পুরুত্ব কত। তাহলে তোমরা বলবে ভূত্বকের পুরুত্ব হচ্ছে 0 থেকে 100 কিলোমিটার। ভূপৃষ্ঠে আমরা 0 ধরবো, 0 থেকে 100 কিলোমিটার। তারপর হচ্ছে আপু মেন্টাল, এই যে এইটা হচ্ছে মেন্টাল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মেন্টাল, এই পর্যন্ত হচ্ছে মেন্টাল। তারপরে হচ্ছে মেন্টাল, তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্রাস্ট, এটা হচ্ছে মেন্টাল মানে গুরুমণ্ডল, তাই না? তাহলে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের এটা কিন্তু লিকুইড থাকে, এটা হচ্ছে লিকুইড থাকে। আর যেটা সলিড তাকে বলা হয় ইনার কোর। তাহলে যেটা লিকুইড সেটাকে বলা হয় আউটার কোর, এবং যেটা হচ্ছে সলিড এটাকে বলা হয় ইনার কোর। কেমন? আচ্ছা, তাহলে এটুকু মিলে হচ্ছে কোর, আর এটুকু হচ্ছে আউটার কোর মানে হচ্ছে লিকুইড, আর ইনার কোর হচ্ছে সলিড। কেমন? তাহলে এগুলো সংক্ষেপে হচ্ছে স্ট্রাকচার অফ দ্য ইন্টেরিয়র আর্থ, তা পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন। কেমন? নেক্সট কি ছিল? ফোর্সেস এন্ড মুভমেন্ট অফ আর্থ বোথ এন্ডোজেনেটিক এন্ড এক্সোজেনেটিক।
আচ্ছা, তোমরা ছবিটা খেয়াল করো আপু, এই যে দেখো, এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে নদী, কেমন, এটা হচ্ছে জলাশয়, কেমন, হ্যাঁ, এটা হচ্ছে গাছপালা, ঠিক আছে। তাহলে এখানে কি হয়, বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত হয়, নদী নালা হয়, তো নদী নালা ক্ষয় করে, বৃষ্টিপাত পরিবাহিত ক্ষয় করে, তাপমাত্রা ভূপৃষ্ঠকে ক্ষয় করে, বরফ ক্ষয় করে, মানুষ ক্ষয় করে, যে কোনো প্রাণী ক্ষয় করে। তাহলে ক্ষয় করে কি হচ্ছে, যে এই যে ক্ষয় করা হচ্ছে, এটাকে বলা হয় এক্সোজেনেটিক ফোর্স, কেমন, এটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স, বহিঃশক্তি, বাতাস, বৃষ্টিপাত, নদী, মানুষ, তাপ, বরফ, এই সব কিছু কিন্তু পানি, এরা কিন্তু ক্ষয় করে। তাহলে এটা বলা হয় এক্সোজেনেটিক ফোর্স, এক্সোজেনেটিক ফোর্স। এখানে দেখো আপু, আমি দেখিয়েছি আমরা এন্ডোজেনেটিক ফোর্স, অর্থাৎ ভিতর থেকে আসে। আমি এখানে একটা তোমাদেরকে আগ্নেয়গিরি ছবি দেখানোর চেষ্টা করেছি, কেমন, এটা হচ্ছে অভ্যন্তর ভাগ থেকে পৃষ্ঠের দিকে আসে, এই দেখো, তাহলে এটাকে বলা হয় এন্ডোজেনেটিক ফোর্স, কেমন। এই এন্ডোজেনেটিক ফোর্সের ফলে কি হচ্ছে, হ্যাঁ, যে এখানে কি হচ্ছে, যে এই ফলে কি হচ্ছে, দেখো, এই গাছটা উঠে গেল, বাড়িঘর ধ্বংস হয়ে গেল, কেমন, ক্ষয় সাধিত হলো, তাই না, ক্ষয়কার্য হলো। আবার কি হচ্ছে, এরা যখন উপরে উঠে, অর্থাৎ লাভা, তাই তো, যখন ম্যাগমাটা উপরে উঠে, ম্যাগমা উপরে উঠে লাভা আকারে যখন বের হয়, তখন কিন্তু এটা জমা হয়, তো তৈরি করে আগ্নেয় পর্বত, কেমন। আবার এখানে কি হচ্ছে, যদি অনেক দূরে যায় তার কি হচ্ছে আপু, আবার কিন্তু সমতল ভূমি তৈরি করে, কেমন, এটা হচ্ছে আগ্নেয়গিরি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এন্ডোজেনেটিক, এন্ডোজেনেটিক ফোর্স। তাহলে এটা হচ্ছে, তো এই ভূমিগুলো তৈরি করে ধ্বংস কাজ করে, আবার জমাও করে, তাই না। তাহলে এন্ডোজেনেটিক ফোর্স, আর এটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স, এক্সোজেনেটিক ফোর্স, কেমন। এখানে যেমন সে ধ্বংস করে আবার জমাও করে, সেও কিন্তু ক্ষয় করে আবার জমাও করে, যেমন দ্বীপ, বদ্বীপ, চর, প্লাবন সমভূমি, হ্যাঁ, এগুলো কিন্তু সে আবার জমাও করে, আবার ক্ষয়ও করে, যেমন ক্ষয়জাত পর্বত, পর্বত ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বত তৈরি করে, তাই না। আবার অনেক সময় ক্ষয় হয়ে অনেক ভূমির নিশ্চিহ্ন হয়ে যায়, কেমন। তাহলে ক্ষয় করে আবার ক্ষয় করে ক্ষয়িত বস্তুগুলো আবার জমাও করে, কেমন। আচ্ছা, তাহলে এক্সোজেনেটিক ফোর্স এবং এন্ডোজেনেটিক ফোর্স। একটা ছবি দেখো, এই যে দেখো আপু, আগ্নেয়গিরি অগ্নিকে দেখানো হচ্ছে, একই কথা, হ্যাঁ, সে ধ্বংস করে আবার সে কিন্তু জমা করে ভূমির উপর তৈরি করে, পর্বতমালা করে, সমভূমি করে, কেমন। আচ্ছা, এখন যদি আমি এই যে এক্সোজেনেটিক ফোর্স এবং এন্ডোজেনেটিক ফোর্সকে একসাথে দেখাই, তাহলে একসাথে তার নাম হচ্ছে আর্থ মুভমেন্টস। এই যে আর্থ মুভমেন্টস, যেটা আমাদের টপিকে দেওয়া ছিল, এই যে ফোর্সেস এন্ড মুভমেন্ট অফ দ্য আর্থ। তাহলে কি হচ্ছে, যে আর্থ মুভমেন্ট, তার আন্ডারে দুইটা শক্তি কাজ করে, একটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স, যেটা ভিতর থেকে কাজ করে, আর একটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স, যেটা বাইরে থেকে কাজ করে। তাহলে বাইরে থেকে কাজ করে হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স, আর যেটা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠের ভিতর থেকে কাজ করে, সেটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স, কেমন। তাহলে এন্ডো মানে ইন্টেরিয়র, আর এক্সো হচ্ছে সারফেস অফ দ্য আর্থ, কেমন। আচ্ছা, তাহলে ইন্টেরিয়রে কি কি কাজ করে আপু, সাডেন, হঠাৎ করে কাজ করে, আবার স্লো কাজ করে, হঠাৎ করে করতে পারে, আবার হচ্ছে স্লো ভাবে কাজ করতে পারে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিন্তু সাডেন হয়, হ্যাঁ, এটা কিন্তু আস্তে আস্তে হয় না, আস্তে আস্তে খুব কমই হয়, সাডেন কিন্তু বেশি হয়, কেমন। তাহলে হঠাৎ করে কে কে হয়, আর্থকোয়াক, ভূমিকম্প, ভলকানো, আগ্নেয়গিরি, আর হচ্ছে ল্যান্ডস্লাইড, ভূমিধস। তাহলে ভূমিধস কি হয়, খুব তাড়াতাড়ি হয়, ভলকানো খুব তাড়াতাড়ি হয়, আর্থকোয়াক কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর স্লোতে কি হয়, স্লোতে হচ্ছে মাউন্টেন বিল্ডিং, অর্থাৎ পাহাড়, পাহাড় যে গঠিত হয়, সেটা হচ্ছে কি, যে আপু, যে মানে বছরে অনেক সময় কয়েক বছর মিলে 1 মিলিমিটার, হ্যাঁ, রাইজ করে, কেমন, এরকম কিন্তু খুবই কম, এটা তো খুবই স্লো।
আবার যখন ফল করে তখন কিন্তু খুব কম কম করে ফল করে, রাইজ করে খুব কম কম, অনেক সময় কম পরিমাণ রাইজ করে, তাই না? এগুলো স্লো, খুব ধীর গতি সম্পন্ন। আচ্ছা, তাহলে এন্ডোজেনেটিক ফোর্স ইন্টেরিয়র হিসেবে কি হচ্ছে আপু? সাডেন এবং স্লো। ভাইবার জিজ্ঞেস করবে সাডেন এবং স্লো। সাডেনের উদাহরণ হচ্ছে আর্থকোয়াক, ভলকানো, ল্যান্ডস্লাইড। আর স্লো হচ্ছে মাউন্টেন বিল্ডিং, অর্থাৎ পর্বত যে তৈরি হয় এই প্রক্রিয়াটা। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে সারফেস, সরি, এক্সোজেনেটিক ফোর্স হচ্ছে সারফেস অফ দা আর, যেটা পৃষ্ঠে কাজ করে। আমি বলেছি যে পৃথিবীর পৃষ্ঠে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। আর সেখানে মেজর ল্যান্ডফর্ম কি তৈরি হয়, মানে প্রধান ভূমিরূপ তৈরি হয়, ওয়েদারিং, লোকাল ফিনোমেনা, আর ইরোশন হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে কি হচ্ছে, মেজর ল্যান্ডফর্ম কি হচ্ছে, ওয়েদারিং হয়, বিচুনি ভবন হয়। বিচুনি ভবন হয়ে হয় কি হচ্ছে, কোনো জায়গায় ক্ষয় হয়, আবার জমাও হয়। আর জমা হওয়া হচ্ছে ডেনুডেশন। হ্যাঁ, জমা হওয়া হচ্ছে মানে জমা হচ্ছে কি বলবো কথাটা, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যে পলিগুলো জমা হয় এটা বলে ডিপোজিশন। ডিপোজিশন কেমন? ওয়েদারিং হচ্ছে ইরোশন হয়, আর হচ্ছে ডিপোজিশন হচ্ছে ওয়েদারিং করে বস্তুগুলিকে আলাদা করে যে জায়গায় জমা হয় সেটা বলা হয় ডিপোজিশন। কেমন? আচ্ছা, তাহলে ওয়েদারিং হচ্ছে বিচুনি ভবন, আর হচ্ছে ইরোশন। তাহলে ওয়েদারিং হয়, আবার সেটা কিন্তু কি হয়, ক্ষয় হয়। ওয়েদারিং কি আপু? ওয়েদারিং হচ্ছে যে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, যেমন তাপ, চাপ, আর্দ্রতা দ্বারা ভূপৃষ্ঠের কোনো বস্তু যে ক্ষয় হয় সেটাকে বলা হয় ওয়েদারিং। এবং ক্ষয়িত বস্তুগুলো যখন বায়ু প্রবাহ, তারপর হচ্ছে হিমবাহ, বাতাস দ্বারা পরিবাহিত, সেটাকে বলা হয় ইরোশন। কেমন? তাহলে এক্সোজেনেটিক ফোর্স হচ্ছে কি বাইরে থেকে কাজ করে, আর এন্ডোজেনেটিক ফোর্স হচ্ছে পৃথিবীর অভ্যন্তর থেকে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে characteristics, origin and distribution of constructional reliefs, namely mountains, falls, etc. তার মানে হচ্ছে কি যে পাহাড়, ভাঁজ, চ্যুতির বৈশিষ্ট্য, উৎপত্তি এবং বিস্তরণ। কেমন? আচ্ছা, তাহলে এটাও তোমাদের অন্য ক্লাসে ডিটেলস পড়ানো হবে। এরাও কিন্তু হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিধি। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে পাহাড়। পাহাড়ের উৎপত্তি, বৈশিষ্ট্য, ডিস্ট্রিবিউশন পড়ানো হয়। কেমন? আচ্ছা, এটা হচ্ছে ফল্ট। ফল্ট মানে কি জানো আপু? এইটা একটা ভূমিরূপ ছিল, এইটা একটা ভূমিরূপ ছিল মনে করো। কেমন? কোনো কারণে বিভিন্ন লেয়ার ছিল, একটা লেয়ার, একটা লেয়ার, একটা লেয়ার, একটা স্তর যদি বসে যায় তখন সেটা হয়ে যাবে কি ফল্ট। অর্থাৎ এই ভূমিরূপটা এখানে কিন্তু ছিল আগে, দেখো এই যে একই ভূমিরূপ কিন্তু এটা, তাহলে সে কিন্তু বসে গেল, তাহলে এইটা হচ্ছে ফল্ট। কেমন? এই জায়গাটা হচ্ছে ফল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফল্ট। আর ফোল্ড হচ্ছে কি আপু তোমরা জানো যে যে যখন কোন স্তরে ভূমি লেয়ার থাকে, কোনো কারণে যদি দুপাশ থেকে শক্তি কাজ করে, দুই পাশ থেকে শক্তি কাজ করে, তাহলে ভাঁজকে সে আন্ডোলেটিং হবে। কেমন? আন্ডোলেটিং হয়, হ্যাঁ, ভাঁজ হয়। তাহলে এই ভাঁজটাকে বলা হয় ফল্ট বা ভাঁজ। এই যে ভাঁজ, দেখো এই যে ভাঁজ হয়েছে, এই যে ভাঁজ। আগে কিন্তু এগুলো সব সহজ এরকম ছিল। কেমন? আগে কিন্তু আর এমন ছিল, এমন ছিল, এখন ভাঁজও এমন হয়ে গেছে। এটা বলছে ফোল্ড, ফোল্ড, ভাঁজ। এই যে ফোল্ড, এই যে জয়েন্ট, সন্ধি, অর্থাৎ একটা সাথে একটা জয়েন্ট থাকে না, এই জয়েন্ট, এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট, এইটা হচ্ছে জয়েন্ট। তাহলে মাউন্টেন, ফল্ট, ফোল্ড, জয়েন্টের বৈশিষ্ট্য, উৎপত্তি, স্ট্রাকচার, এই সবকিছু হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। এই যে আমি কি বললাম আপু, এই যে সাগরের তলদেশ, এরাও জীবমণ্ডলের অন্তর্ভুক্ত। এই যে পৃষ্ঠের, এগুলো জীবমণ্ডলের অন্তর্ভুক্ত। এই যে বালিয়াড়ি বা বালি, এগুলো জীবমণ্ডলের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর হচ্ছে ফিচার্স রিজাল্টিং ফ্রম দ্য ইন্টারাকশন বিটুইন
এন্ডোজেনেটিক এন্ড এক্সোজেনেটিক ফোর্সেস। তাহলে কি দাঁড়ালো যে এটা হচ্ছে কি এন্ডোজেনেটিক ফোর্স আর এটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। তাহলে এই এন্ডোজেনেটিক ফোর্স এই এক্সোজেনেটিক ফোর্সের আন্তঃক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে, আন্তঃক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে। আমরা যদি উদাহরণ দেই শিলাচক্র, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা ধরো আমরা ধরলাম ইগনিয়াস রক। ইগনিয়াস রক কি আগ্নেয় শিলা। পৃথিবী যখন উষ্ণ ছিল তখন পৃথিবীর উপরে প্রথম যে শীতল হয়ে যে শিলাটা তৈরি হয় সেটার নাম হচ্ছে আগ্নেয় শিলা। ঠিক আছে, আগ্নেয় শিলা ক্ষয় হয়ে সেডিমেন্ট হলো, সেডিমেন্ট হয়ে সাগরের নিচে জমা হলো, জমা হয়ে অনেক দীর্ঘ সময়ের পরে উপরের চাপে নিচের তাপে, হ্যাঁ এখানে জমা হয়ে সেডিমেন্টারি শিলা তৈরি হলো। উপরের চাপে নিচের তাপে পরিবর্তিত হয়ে নতুন একটা শিলা তৈরি করলো, সেটাকে আমরা বলি সেডিমেন্টারি শিলা বা পাললিক শিলা। কেমন? আগ্নেয় শিলা আগ্নেয় শিলা পাললিক শিলা মিলে নতুন একটা শিলা তৈরি করে যখন, তখন তাকে বলা হয় রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। হ্যাঁ, তো মেটামরফিক রক আবার যখন ম্যাগমা হয় বেশি পরিমাণ তাপে, হ্যাঁ তখন সে যদি আবার পৃথিবীর কোনো দুর্বল স্থান দিয়ে বের হয়ে আবার ভূপৃষ্ঠে উঠে আসে, তখন সে শীতলে আবার তৈরি করে আগ্নেয় শিলা। তাহলে এই যে পৃথিবীর অভ্যন্তর থেকে এটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ম্যাগমা থেকে বেরিয়ে আসলে সেটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স। কেমন? এটা ক্ষয় হবে সেটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। হ্যাঁ, তাহলে এই এক্সোজেনেটিক ফোর্স এন্ডোজেনেটিক ফোর্স মিলে তৈরি করে কি হচ্ছে আপু? শিলা চক্র। তাহলে শিলা চক্র হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স এবং এক্সোজেনেটিক ফোর্সের আন্তঃক্রিয়া। বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া যায় যে এক্সোজেনেটিক ফোর্স এবং এন্ডোজেনেটিক ফোর্সের উদাহরণ দেওয়া যায়। কেমন? যেমন হচ্ছে যে পৃথিবীর পর্বতমালার সৃষ্টি, তাহলে এখানে হচ্ছে কি এন্ডোজেনেটিক ফোর্স কাজ করার ফলে কি হচ্ছে পাহাড়ের উত্থান হয়, আবার পাহাড় ক্ষয় হয়ে যখন নিচে চলে যায় আবার সে পাশ থেকে এন্ডোজেনেটিক ফোর্স করে আবার তাকে উত্থিত করে, সেটা হয় আবার হয়ে যায় এন্ডোজেনেটিক ফোর্স, তাই না? তাহলে পৃথিবীর ম্যাক্সিমাম ভূমিরূপগুলো এভাবে তৈরি হয় এন্ডোজেনেটিক ফোর্স এবং এক্সোজেনেটিক ফোর্সের অ্যাকশনের ফলে। ঠিক আছে? তারপর এটা গেল, তাহলে আমরা এগুলি পড়লাম হচ্ছে জিওমণ্ডলের অন্তর্ভুক্ত। এবার হচ্ছে বায়ুমণ্ডল। তো আমরা আগে জেনেছি বাড়ি মানে হচ্ছে পানি। হ্যাঁ, বাড়ি মানে হচ্ছে পানি মানে হাইড্রোস্ফিয়ার, অর্থাৎ যে স্ফিয়ারে পানি থাকবে সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। তাহলে কোনটা? মেইনলি হচ্ছে এই যে সাগর, তাই তো? সাগরের পানি, সাগর, নদী, নালা, খাল, বিল, পাহাড়ের চূড়ায় বরফ, হ্যাঁ বায়ুমণ্ডলে, হ্যাঁ আমরা দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক সবগুলো জলীয় বাষ্প পানি কণাই হচ্ছে বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। তাহলে দেখো কি বললো কথাটা, যে শিলামণ্ডলের যে সমস্ত নিচু অংশ পানি পরিপূর্ণ হয়ে সাগর, মহাসাগর, হ্রদ, নদী ইত্যাদি মিলে যে পানি পরিবেশ গড়ে তুলেছে সে অঞ্চলগুলোকে একত্রে বায়ুমণ্ডল বলে। কেমন? তাহলে সোজা কথা, সবগুলো পানি মিলে একসাথে বলা হবে বায়ুমণ্ডল। যেটা ছবিতে দেখানো হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। কেমন? আচ্ছা, তাহলে আমরা যদি এখন দেখি যে আমরা কি কি পর্বের মধ্যে কি কি পড়ানো হয় প্রাকৃতিক ভূগোলে, তাহলে প্রাকৃতিক ভাবে সৃষ্ট পানি সম্পৃক্ত যা কিছু আছে সবই বায়ুমণ্ডল হিসাবে প্রাকৃতিক ভূগোলের পরিধিভুক্ত। বায়ুমণ্ডলের পরিধিভুক্ত হচ্ছে প্রধানত রিলিফ অব ওশেনিক বেসিন, অর্থাৎ সাগরের তলদেশের ভূমিরূপ। প্রথম পড়া হবে রিলিফ মানে ভূমিরূপ, অব ওশেনিক বেসিন সাগরের তলদেশের, অর্থাৎ এর তো সাগর, তাই না আপু? এই সাগরের তলদেশের যে ভূমিরূপটা
সেটাই হচ্ছে ওশেনিক বেসিন, সাগরের তলদেশের ভূমিরূপ। তারপরে হচ্ছে থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ ওশেনিক ওয়াটার, সাগরের পানির তাপমাত্রার বৈশিষ্ট্য, অর্থাৎ সাগরের পানির তাপীয় বৈশিষ্ট্য কেমন। তারপর হচ্ছে সেলিনিটি, ইটস সোর্সেস এন্ড ডিস্ট্রিবিউশন। সেলিনিটি হচ্ছে লবণাক্ততা, তাহলে সাগরের পানির লবণাক্ততার উৎস এবং বিস্তরণ। তাহলে সেলিনিটি লবণাক্ততা এবং এর উৎস এবং বিস্তরণ। ওশেন ডিপোজিট, সাগরের যে পলিগুলো জমা হয়, ওশেন ডিপোজিটস সাগরের পলি, and its economic significance, তার অর্থনৈতিক গুরুত্ব। তাহলে সাগরের পলি এবং এর অর্থনৈতিক গুরুত্ব। ওশেনিক টাইডস এন্ড কারেন্টস, সাগরের জোয়ার এবং স্রোত। আর হচ্ছে কোরাল রিফ, প্রবাল প্রাচীর। এই সবগুলি পড়াশোনা করা হয় প্রাকৃতিক ভূগোলের, যেটা হাইড্রোস্ফিয়ারের অংশ কেমন। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি রিলিফ অফ ওশেনিক বেসিন, সাগরের তলদেশের ভূমিরূপ। দেখো আপু এইভাবে ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ডিটেলস লিখি নাই, ছবি দিয়ে তোমাদেরকে মুখে দুই একটা কথা বলে ক্লাসটা ছোট রাখার চেষ্টা করে যাচ্ছি। তাহলে এই একটা সাগর ধরো, যে কোনো আমি ধরলাম এটা আটলান্টিক মহাসাগরের একটা অংশ। তাহলে দেখো যে এখান থেকে এই পর্যন্ত কি দেখা যাবে, কি হচ্ছে, এটা হচ্ছে বিচ মানে সৈকত, তারপর হচ্ছে শোল লাইন, কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল স্লোপ, কন্টিনেন্টাল রাইজ, অ্যাবাসাল প্লেন, তারপর হচ্ছে ম্যাগমা, মিড ওশেনিক রিজ, তাই না, ওশেনিক ট্রেন্স, এগুলি গিয়ট, হ্যাঁ, তারপরে আইল্যান্ড, এগুলি থাকবে। এগুলি কি হচ্ছে সাগরের তলদেশে থাকে। তাহলে কি হচ্ছে, বিচ থাকবে, উপকূল থাকবে, মহিষপান, মহিঢাল, গভীর সমুদ্রের সমভূমি, তারপর হচ্ছে গিরিখাত, তারপর হচ্ছে দ্বীপ, এগুলো কি থাকবে, সাগরে থাকবে কেমন। আচ্ছা, সাগরের তলদেশে দেখা যায়। তারপর হচ্ছে থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ ওশেনিক ওয়াটার। দ্বিতীয়টা কি, যে সাগরের পানির তাপীয় বৈশিষ্ট্য কেমন। তাহলে সাগরের পানির তাপীয় বৈশিষ্ট্য, সাগরটা যদি ধরো এটা আটলান্টিক, এটা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছ সবাই, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর কেমন। তাহলে এই আটলান্টিক মহাসাগরের নিরক্ষীয় অঞ্চল আছে, ক্রান্তীয় অঞ্চল আছে, তারপর নাতিশীতোষ্ণ অঞ্চল আছে, মেরু অঞ্চল আছে, তাই না। তাহলে বিভিন্ন অঞ্চলে তার তাপীয় বৈশিষ্ট্যগুলি কেমন, এবং বিভিন্ন গভীরতা কিন্তু আবার বিভিন্ন হয় কেমন। তাহলে তাপীয় বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি কমন দেখি, তাহলে এটাতে ডেপথ দেখো, এটা হচ্ছে সাগরের, এটা হচ্ছে পৃষ্ঠ থেকে ডেপথ, এই যে গভীরতা, সরি নিচে দিকে গভীরতা কেমন। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে পৃষ্ঠ 0, 500 মিটার, 1000 মিটার, 1500, 2000। এখন দেখো যে 0 থেকে মোটামুটি ভাবে 500 মিটারের মধ্যে টেম্পারেচার হাইস্ট থাকে, কত, 24 ডিগ্রি সেলসিয়াস কেমন। এই না 500 মিটারের মধ্যে, এই যে 500 মিটার, তাহলে 0 থেকে 500 মিটার গভীরতা পর্যন্ত অঞ্চলটাতে কি হচ্ছে, সমুদ্রের পৃষ্ঠ তাপমাত্রা বেশি থাকে। তারপর কিন্তু হঠাৎ করে জাম্প করে 100 মিটারের পর কিন্তু অনেক কমে যায়, তারপর কিন্তু খুব একটা বেশি কমে না। ঠিক আছে আপু, তো এটাই বললো যে পড়ানো হয় যে ওশেনের পানির তাপমাত্রা বৈশিষ্ট্য পড়ানো হয় বায়ুমণ্ডলে, যেটা পড়ানো হয় প্রাকৃতিক ভূগোলে কেমন। তারপর হচ্ছে সেলিনিটি, ইটস সোর্সেস এন্ড ডিস্ট্রিবিউশন, লবণাক্ততা এবং তার উৎস ও বিস্তরণ। তাহলে লবণাক্ততা হচ্ছে সাগরের পানিতে লবণের পরিমাণ, সেটা হচ্ছে যে হাজারে, সেটা শতকরা না, একটা হাজারে প্রকাশ করা হয়। আচ্ছা, অর্থাৎ প্রতি 1000 এককে লবণের পরিমাণ কত কেমন। তাহলে দেখো আমি এখানে ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ভূভাগ কেমন। তাহলে ভূভাগ থেকে, অথবা আমরা যদি এখানে ওয়াটার সাইকেলটাকে ধরি, দেখো আমরা ওয়াটার সাইকেলটাকে ধরি এখানে,
রিভার, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো, এটা হচ্ছে সি ওয়াটার, ইভাপোরেশন অফ সি ওয়াটার, হ্যাঁ, এটা হচ্ছে প্রিসিপিটেশন অফ রেইন ইন স্নো অর স্নো। হ্যাঁ, দেখো যে এখান থেকে ইভাপোরেশন হচ্ছে, ঠিক আছে, তাহলে যেখানে ইভাপোরেশন হয় স্যালিনিটি বাড়তে থাকে, ইনক্রিজ স্যালিনিটি। আর এখানে হচ্ছে ডিক্রিজ স্যালিনিটি। যেমন বৃষ্টির পানি কি হচ্ছে আপু, বৃষ্টির পানিতে কি হচ্ছে, লবণ থাকবে না। হ্যাঁ, আর সমুদ্র যেখানে ইভাপোরেশন হয় সেখানে কি হচ্ছে, স্যালিনিটি ইনক্রিজ করে। কেমন? ফ্রিজিং ওয়াটার, সি ওয়াটার, ফ্রিজিং সি ওয়াটার, সেখানে স্যালিনিটি কম থাকবে, গ্রাউন্ড ওয়াটার স্যালিনিটি কম থাকবে, রিভার রান অফের স্যালিনিটি কম থাকবে। কেমন? আর যেখান থেকে সাগরে যেখান থেকে কি হচ্ছে ইভাপোরেশন বেশি হয় সেখানে স্যালিনিটি বেশি থাকবে। তাহলে এখানে দেখার জন্য এখানে ইনক্রিজ স্যালিনিটি, এখানে হচ্ছে ডিক্রিজ স্যালিনিটি। কেমন? তাহলে সাগরের পৃষ্ঠ পানিতে কি হচ্ছে, তাহলে সাগরের এই যে সাগরের পৃষ্ঠ পানিতে কি হচ্ছে, স্যালিনিটি বেশি থাকবে, যেখানে রেইনফল হবে সেখানকার স্যালিনিটি কম থাকবে। কেমন? সেখানে স্যালিনিটি কম থাকবে, গ্রাউন্ড ওয়াটারের স্যালিনিটি কম থাকবে। কেমন? আচ্ছা, তারপরে কি হচ্ছে আপু, ওশেন ডিপোজিটস এন্ড ইটস ইকোনমিক সিগনিফিকেন্স, সাগরের তলানি এবং তার অর্থনৈতিক গুরুত্ব। দেখো প্রথম হচ্ছে সেডিমেন্ট টাইপ, টেরিজিনিয়াস, এটা হচ্ছে যেটা মহাদেশ থেকে যে সাগরের দিকে যায়, এটা কোত্থেকে আসে, সোর্স হচ্ছে ইরোশন অফ ল্যান্ড, ল্যান্ড ইরোশন হয়ে আসে। আর হচ্ছে ভলকানিক ইরাপশন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে সাগরে যদি পরে এসে তাহলে এটা হলো। এক্সাম্পল কুয়ার্স, স্যান্ড, ক্লেস, স্টোরিন মাড, এগুলি হচ্ছে উদাহরণ। আর সাগরে কতটুকু জায়গা কভার করে রাখে, সাগরের 45% জায়গা কভার করে হচ্ছে টেরিজিনিয়াস সেডিমেন্ট, যেটা হচ্ছে কোয়ার্স, স্যান্ড, ক্লে আর স্টোরিন মাড। কেমন? এটা হচ্ছে 45% সাগরের। আর বায়োজিনাস হচ্ছে জীব, সাগরের যে জীবগুলো আছে সেখানে সাগরের জীব থাকে, তারপর ল্যান্ড থেকেও যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অর্গানিক, এটা বৈশিষ্ট্য সোর্স হচ্ছে অর্গানিক একুমুলেশন অফ হার্ড পার্টস অফ সেম মেরিন সাবমেরিন অর্গানিজম, সাগরের অর্গানিজম থেকে আর মহাদেশ থেকে কম। হ্যাঁ, আর হচ্ছে ক্যালকেরিয়াস এন্ড সিলিসিয়াস উজ। কেমন? এটা ক্যালকেরিয়াস এবং সিলিসিয়াস উড, যেটার ও সাগরের তলদেশে তার পরিমাণ হচ্ছে 55%। কেমন? আর হচ্ছে হাইড্রোজিনিয়াস হচ্ছে ডিজলভ মিনারেলস ফ্রম ওয়াটার, প্রিসিপিটেশন অফ ডিজলভ মিনারেলস ফ্রম ওয়াটার। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে কি আপু, ফসফোরাইট মেইনলি, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ নুডলস, এটা হচ্ছে লেস দেন 1%। আর বাকি হচ্ছে কসমোজিনাস হচ্ছে অন্য কোনো উপগ্রহ গ্রহ থেকে যদি আসে সেটা হচ্ছে ডাস্ট ফ্রম স্পেস। হ্যাঁ, আর হচ্ছে সবই কিন্তু ডাস্ট থেকে অন্য স্পেস থেকে আসবে, তার পরিমাণটা একবারে 100%-এর মধ্যে খুবই নগণ্য। তাহলে এটাই হচ্ছে ওশেন ডিপোজিটস এন্ড ইটস ইকোনমিক সিগনিফিকেন্স। কেমন? নেক্সট, ওশেনিক টাইডস এন্ড কারেন্টস। টাইডস, জোয়ার, আমরা জানি যে চন্দ্রের আকর্ষণের ফলে পানি, ভূপৃষ্ঠের পানি ফুলে ওঠে। এই যে চন্দ্র, এটা হচ্ছে মুন, তাহলে এই যে চন্দ্রের আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানি ফুলে ওঠে সেটা হচ্ছে মুন। এই যে পানি ফুলে উঠলো, সে কোন পানিটা নিয়ে ফুলে উঠলো, সে কিন্তু এখানকার পানিটা নিয়ে ফুলে উঠলো। তাহলে এই পানিটা, যেহেতু এই পানিটা নিয়ে এখানে চলে আসছে, তাহলে এই পানিটার উচ্চতা কমে যায়। সেম ভাবে এখানে পানিটা এখানে গিয়ে উচ্চতা কমে যায়। তাহলে এখানে হচ্ছে জোয়ার, এখানে হচ্ছে ভাটা। কেমন? আর হচ্ছে যে এখানে জোয়ারের ফলে, এখানে চন্দ্রের আকর্ষণের ফলে এখানে কিন্তু শক্তি কমে যায় পৃথিবীর। কেমন? তাহলে এখানে পানি ফুলে গিয়ে এখানে জোয়ার তৈরি করে, সেটাও হচ্ছে টাইড, কিন্তু সেটা হচ্ছে পরোক্ষ জোয়ার। তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ জোয়ার, এটা হচ্ছে পরোক্ষ জোয়ার, এটা হচ্ছে ভাটা, এটা হচ্ছে ভাটা। তাহলে এটাও কিন্তু বায়ুমণ্ডলে পড়াশোনা করা হয় প্রাকৃতিক ভূগোলে। কেমন? আচ্ছা, তাহলে ওশেনিক টাইডস এন্ড হচ্ছে কারেন্টস। কারেন্টস দেখো, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর এটা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে স্রোতের বৈশিষ্ট্য হচ্ছে সে শীতল জায়গা থেকে উষ্ণ জায়গার দিকে যাবে, অর্থাৎ শীতল পানি থেকে
উষ্ণ পানির দিকে যাবে। তাহলে আটলান্টিক মহাসাগরে এই যে স্রোত, এই যে স্রোত, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে স্রোত, এই যে স্রোত, এই যে স্রোত, তারপরে হচ্ছে এই যে স্রোত, তারপরে হচ্ছে ভারত মহাসাগরে এই যে স্রোত, এই যে স্রোত, আবার হচ্ছে এই যে স্রোত। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের, এখান থেকে এই যে স্রোত, তারপরে এই যে স্রোত, আবার এই পাশ থেকে হচ্ছে এই যে স্রোত, এই যে স্রোত। তাহলে এইগুলো কিন্তু পড়াশোনা করানো হয় বায়োস্ফিয়ারের প্রাকৃতিক ভূগোলে, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে সবচেয়ে মজা হচ্ছে কোরাল রিফ, প্রবাল প্রাচীর, যেটা বাংলাদেশের একমাত্র একটা দ্বীপ হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ। ছবিটা একটু ভালো করে দেখো আপু। এটা হচ্ছে কোরাল নামে সামুদ্রিক এক ধরনের প্রাণী আছে, এরা মারা গেলে পিচ্ছিল হয়ে যায়, প্রবাল প্রবাল প্রবাল। তো এরা যখন মারা যায় এবং পিচ্ছিল হয়, স্বাভাবিকভাবে একজন একজন গায়ে লেগে যায়। মৃত মারা যাওয়ার পর একজন একজনের গায়ে লেগে 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 প্রথম সাগরের তলদেশে জমা হয়। তা সাগরের তলদেশে জমা হতে 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 বছরের বিবর্তনে বছরের বিবর্তনে বছরের বিবর্তনে চেঞ্জ হয়ে 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 আপু এরা উপর দিকে উঠে, এবং দেখো কত শক্ত ল্যান্ডমার্ক তৈরি করেছে, দেখো দেখতে পেয়েছো? এটা বলা হয় প্রবাল প্রাচীর। যেমন অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে গ্রেট ব্যারিয়ার রিফ। তাহলে এই সাগর উপর থেকে এখন দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে রিফটা, কেমন? আর এটা দেখানো হচ্ছে প্রবাল, প্রবালগুলো কেমন, এই প্রবালগুলো জমা হয়ে 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 এই দ্বীপটা তৈরি করলো। খুবই মজার একটা বিষয়, তাই না? বাংলাদেশে এমন একটাই দ্বীপ আছে, সেন্ট মার্টিন দ্বীপ, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে যাবে, খুবই সুন্দর, একেবারে অত্যন্ত দৃষ্টিনন্দন, কেমন? আচ্ছা, তাই সবগুলো আমরা কোথায় পড়বো? আমরা বায়ুমণ্ডলে পড়বো, কেমন? বায়ুমণ্ডলে পড়ানো হয় প্রাকৃতিক ভূগোলে। এবার হচ্ছে বায়ুমণ্ডল। আবার একই জিনিস, যে ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে, সেটাই বায়ুমণ্ডল, দিস ইজ অ্যাটমসফিয়ার, কেমন? তাহলে শুধু কি একটু পড়লে চলবে না, আরো কিছু পড়ানো হয় প্রাকৃতিক ভূগোলে। আরো কি পড়ানো হয়? হ্যাঁ, কি কি পড়ানো হয়? কম্পোজিশন এন্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, গঠন এবং উপাদান। কম্পোজিশন এন্ড উপাদান এবং স্ট্রাকচার মানে গঠন অফ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের গঠন এবং বায়ুমণ্ডল উপাদান এবং গঠন, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে এলিমেন্টস অফ ওয়েদার এন্ড ক্লাইমেট, হ্যাঁ, আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। এলিমেন্টস অফ ওয়েদার এন্ড ক্লাইমেট, আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। এয়ার টেম্পারেচার এন্ড ইটস ডিস্ট্রিবিউশন, বাতাসের তাপমাত্রা এবং তার বিস্তরণ। এয়ার প্রেসার, উইন্ডস এন্ড ফিনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ ইট, তাহলে মেইনলি হচ্ছে বায়ুর চাপ, বাতাস এবং সংশ্লিষ্ট প্রপঞ্চ, কেমন? আর হচ্ছে ওয়ার্ল্ড ক্লাইমেট এন্ড ইটস ক্লাসিফিকেশন, বিশ্বের জলবায়ু এবং তার শ্রেণী বিভাগ। এই সবগুলো পড়ানো হয় বায়ুমণ্ডলের যে অংশ, তার এই পরিধির অংশ হচ্ছে এগুলো। তাহলে কি হচ্ছে? কম্পোজিশন এন্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, এলিমেন্টস অফ ওয়াটার এন্ড ক্লাইমেট, এয়ার টেম্পারেচার এন্ড ইটস ডিস্ট্রিবিউশন, এয়ার প্রেসার, উইন্ডস এন্ড ফিনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ ইট, আর ওয়ার্ল্ড ক্লাইমেট এন্ড ইটস ক্লাসিফিকেশন। তাহলে বাংলা কি হচ্ছে? বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান, আবহাওয়া জলবায়ুর উপাদান, বাতাসের তাপমাত্রা এবং এর বিস্তরণ, বায়ু চাপ, বায়ু প্রবাহ এবং তার সাথে সংশ্লিষ্ট প্রপঞ্চ, আর হচ্ছে বিশ্বের জলবায়ু এবং জলবায়ুর শ্রেণীবিভাগ। খুবই ইন্টারেস্টিং আপু। এখন দেখো ক নাম্বার, কম্পোজিশন এন্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। ভাইবা জিজ্ঞেস করবে, হ্যাঁ, এটা হচ্ছে বায়ুতে মেইনলি হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 78.08%, অক্সিজেন হচ্ছে 20.95%, আর্গন হচ্ছে 0.93%, জেনন হচ্ছে 0.1234569%, সরি। তারপর হচ্ছে নিয়ন, আপু নিয়ন, হাইড্রোজেন, হিলিয়াম, ক্রিপ্টন, কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার। আর তারপর হচ্ছে আপু এটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, 12 থেকে 15 কিলোমিটার,
তারপর হচ্ছে 12 মানে 0 থেকে 12, তাই না, মানে ভূপৃষ্ঠ থেকে 15 পর্যন্ত হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে হচ্ছে 15 থেকে 50 হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, 50 থেকে 80 হচ্ছে মেসোস্ফিয়ার, 80 থেকে 700 কিলোমিটার হচ্ছে থার্মোস্ফিয়ার, 700 থেকে 1000 কিলোমিটার হচ্ছে এক্সোস্ফিয়ার। এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, যেমন এগুলো পড়াশোনা করা হয় প্রাকৃতিক ভূগোলে। তারপরে হচ্ছে এলিমেন্টস অফ ওয়েদার এন্ড ক্লাইমেট। ওয়েদার কি আপু? ওয়েদার হচ্ছে কোন একটা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বাতাসের তাপ, চাপ এবং আর্দ্রতা। আর ক্লাইমেট, জলবায়ু হচ্ছে ওই স্থানের 30 থেকে 25 বছরের আবহাওয়ার গড়ফল। তাহলে তার উপাদানগুলো কি কি? তাপ, চাপ এবং আর্দ্রতা। তার সাথে হচ্ছে আরো কি আছে আপু? তাপ, চাপ, বাতাস, আর্দ্রতা, বাড়িপাত, দৃশ্যমানতা, মেঘ, সানশাইন ডিউরেশন, কতক্ষণ রোদ্র দিচ্ছে, এইগুলো এখানে লেখা আছে। তাহলে এটা হচ্ছে টেম্পারেচার, তারপর হচ্ছে এয়ার প্রেসার, তারপর হচ্ছে উইন্ড, তারপর হচ্ছে হিউমিডিটি, তারপর হচ্ছে প্রিসিপিটেশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি, তারপর হচ্ছে ক্লাউডস আর সানশাইন ডিউরেশন। তো বাংলা করলে হচ্ছে তাপ, বায়ুর চাপ, বাতাস, আর্দ্রতা, বাড়িপাত, দৃশ্যমানতা, মেঘ এবং হচ্ছে সূর্য রশ্মি কতক্ষণ দিবে তার ডিউরেশন। কেমন? এগুলো হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। তারপর হচ্ছে কি এয়ার টেম্পারেচার এন্ড ইটস ডিস্ট্রিবিউশন, বাতাসের তাপমাত্রা এবং তার বিস্তরণ। তোমরা দেখো যে বাতাসের তাপমাত্রা দক্ষিণ গোলার্ধে প্রায় একই রকম থাকে এবং সমতাপ রেখাগুলো প্রায় দেখো সমান, কিন্তু তারপর থেকে নিরক্ষরেখা বা উত্তরে গেলে কি হচ্ছে কন্টিনিউয়াস কমে যায়, কারণ হচ্ছে উত্তরে বেশি ভূভাগ। তাহলে এয়ার টেম্পারেচার উত্তর গুলোতে থাকে একরকম, দক্ষিণ গুলোতে থাকে আরেক রকম। এটাও কিন্তু পড়ানো হয় কেন এরকম থাকে, কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে এয়ার প্রেসার, উইন্ডস এন্ড ফিনোমেনা অ্যাসোসিয়েটেড উইথ ইট। এয়ার প্রেসার, বাতাসের চাপ এবং তাপ। তাহলে তোমরা এগুলো ডিটেলস পড়বে যে এটা হচ্ছে নিরীক্ষ নিম্নচাপ বলয়, এই দুটো হচ্ছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়, এই দুটো হচ্ছে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এই দুটো, আর এই দুটো হচ্ছে মেরুদেশীয় উচ্চচাপ বলয়। কেন তৈরি হয় এই ক্লাসে পড়া সম্ভব না, তোমাদের নিশ্চয়ই ক্লাসে অন্য ক্লাসে চাপ বলয়ের ক্লাসে ম্যাডামরা বা টিচার পড়াবেন। হ্যাঁ, এবং প্রেসার সূত্র হচ্ছে ফোর্স বাই এরিয়া, এবং এই প্রেসারের কারণে কি হচ্ছে উইন্ড হচ্ছে। এটা হচ্ছে উত্তর পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পশ্চিম পতন বায়ু, উত্তর পশ্চিম পতন বায়ু, উত্তর পূর্ব মেরুবায়ু, দক্ষিণ পূর্ব মেরুবায়ু। কেন হচ্ছে এই চাপ বলয়গুলোর জন্য হচ্ছে, তোমরা এটা ডিটেলস পড়বে হচ্ছে বায়ু প্রবাহ ক্লাসে। কেমন? আচ্ছা, এটা হচ্ছে কি দিয়ে মাপা হয়, কেমন কি দিয়ে মাপা হয়, বায়ু চাপটা সেখানে দেওয়া আছে, কেমন উচ্চচাপ কি নিম্নচাপ কি সব এখানে থাকবে। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাইমেট এন্ড ইটস ক্লাসিফিকেশন। ক্লাইমেট কি বলছিলাম আমি একটু আগে, যে কোন একটা স্থানের 30 থেকে 25 বছরের আবহাওয়ার গড়ফলটাকে বলা হয় ক্লাইমেট, এবং ওয়ার্ল্ড ক্লাইমেটকে বৈশিষ্ট্যের ভিত্তিতে অনেকগুলো জোনে ভাগ করা হয়। যেমন দেখো, যেমন ট্রপিক্যাল ওয়েট, এই সিম্বলটা, তাহলে এটা ট্রপিক্যাল ওয়েট, তাই না? ট্রপিক্যাল ওয়েট ক্লাইমেট, ট্রপিক্যাল ড্রাই ক্লাইমেট, আছে হালকাটা ট্রপিক্যাল ড্রাই ক্লাইমেট, তারপর হচ্ছে সাব এরিড ক্লাইমেট, তারপর হচ্ছে এরিড ক্লাইমেট, এই যে এরিড ক্লাইমেট, তারপরে মেডিটেরিয়ান ক্লাইমেট, এই মেডিটেরিয়ান ক্লাইমেট, কেমন হিউমিড ক্লাইমেট, তারপর হচ্ছে কুল সামার, তারপর হচ্ছে তুন্দ্রা, এই যে তুন্দ্রা ক্লাইমেট, কেমন, তারপর হচ্ছে আইস, এইটা এগুলি হচ্ছে আইস। ঠিক আছে আপু? তাহলে এই অঞ্চলগুলিকে ভাগ করা যায়, তাই না? তাহলে ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, শুষ্ক, মেডিটেরিয়ান, তুন্দ্রা, হ্যাঁ, তারপর হচ্ছে বরফ, এইভাবে বিশ্বের জলবায়ু অঞ্চলকে ভাগ করা হয়। ঠিক আছে, জলবায়ুকে ভাগ করা হয়। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। কি আপু, সরি, হ্যাঁ লাইট স্বল্পতা ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে কি বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল, যে এর যে জায়গায় জীবজগতের বাস, সে জায়গাটি জীবমণ্ডল। কেমন? আচ্ছা, তাহলে দেখো ছবিটা আমরা দেখলাম এই বায়োস্ফিয়ার।
তাহলে কোন জায়গাটা আপু? এই যে পানিতে জীব, এই যে প্রাণী, এই যে গাছপালা, তারপরে ওই যে এখানে জীব, এখানে জীব, এখানে গাছপালা, এখানে গাছপালা, এই যে কঙ্কাল, হ্যাঁ, তারপরে যে সাপ, তাহলে এই সবগুলো হচ্ছে কার অন্তর্ভুক্ত? সবগুলো হচ্ছে জীবমণ্ডলের অন্তর্ভুক্ত। কেমন? তাহলে এটাই বললো যে শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের এর যে জায়গায় জীবজগতের বাস, সেই জায়গাটি হচ্ছে জীবমণ্ডল। কেমন? এই সবটাই হচ্ছে জীবমণ্ডলের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখন কি কি পড়বো এর মধ্যে? জীবমণ্ডলের থেকে আমরা পড়বো হচ্ছে কম্পোনেন্টস অফ বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ারের উপাদান, সয়েল সিস্টেম, মৃত্তিকা পদ্ধতি, ইকোলজিক্যাল প্রোডাকশন এন্ড এনার্জি ফ্লো, ইকোলজিক্যাল উৎপাদন এবং শক্তি প্রবাহ, সার্কুলেশন অফ এলিমেন্টস, উপাদানের মানে সার্কুলেশন মানে হচ্ছে সার্কুলেশন, বাংলা হচ্ছে সার্কুলেশন, সার্কুলেশন প্রবাহ বলে আমি বলি, যদি আমরা প্রবাহ, প্রবাহ অর্থাৎ শক্তির প্রবাহ। তাহলে আমরা প্রথমে কি বলবো? কম্পোনেন্টস অফ বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ারের উপাদান। তাহলে প্রথমটা কি? কম্পোনেন্টস অফ বায়োস্ফিয়ার। দেখো, বায়োটিক এন্ড অ্যাবায়োটিক, জৈব এবং অজৈব। বায়োটিক, জৈব মানে কি? অর্গানিক ম্যাটার, যত ধরনের জৈব পদার্থ আছে সব এর মধ্যে পড়বে। লিভিং থিংস, সব জীবিত জিনিসের মধ্যে আসবে। ওয়েস্টার্স, ঝিনুক। ব্লু ক্রেবস মানে কাঁকড়া। জু প্লাঙ্কটন মানে প্রাণী। ফাইটোপ্লাঙ্কটন মানে জীব। আর জেলিফিশ, এগুলি হবে বায়োটিকের মধ্যে। আর অ্যাবায়োটিক হচ্ছে যেটা প্রাণ, ক্লাইমেট, নন লিভিং থিংস, সানলাইট এর মধ্যে প্রাণ নাই, টেম্পারেচার, নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট, হিউমিডিটি, সয়েল, কেমন, যার মধ্যে প্রাণ নাই, কেমন, এগুলি হচ্ছে অ্যাবায়োটিক। আচ্ছা, তারপর হচ্ছে কি? সয়েল সিস্টেম, মৃত্তিকা পদ্ধতি। আপু তোমরা কি জানো যে কোন একটা জায়গায় কিন্তু শুরুতে মৃত্তিকা নাও থাকতে পারে, তারপর বছরের বিবর্তনে সেখানে বৃষ্টিপাত হয়, সেখানে শ্যাওলা হয়, তারপর ধীরে সুস্থে গাছপালা হয়, জৈব পদার্থ তৈরি হয়, তারপর বিভিন্ন অণুজীব তৈরি হয়, তারপর মানুষ, গরু, ছাগল আসে, এখানে বসবাস করে, তারপর একটা মৃত্তিকা লেয়ার তৈরি হয়, তাই না? মৃত্তিকা তৈরি হয়, এভাবে মৃত্তিকা তৈরি হয়, তাই তো? তাহলে ঠিক এই প্রসেসটা যেখানে দেখানো হয়, দেখো এখানে হচ্ছে কি যে একবারে শুধু শিলা ছিল, কোনো কিছু ছিল না। তারপর আস্তে আস্তে অর্গানিক ম্যাটার আসছে, গ্রাস আসছে, হ্যাঁ, এখানে আর নিচের দিকে গেল, হ্যাঁ, যাওয়াতে এখানে আস্তে আস্তে খনিজ পদার্থের বেশি তৈরি হলো, বেশি ফ্রাগমেন্ট হলো, হ্যাঁ। তারপর হলো কি আপু? গ্রাস আসলো, প্রথম ঘাস তৈরি হয়, আমরা জানি শৈবাল তৈরি হয়, তাই না? যেমন আমরা যদি অনেক দিন কোন একটা বিল্ডিং পড়ে থাকে, প্রথমে গাছ তৈরি হয় না, শ্যাওলা জমে না, হ্যাঁ, ঠিক এখানে শ্যাওলা, এর মধ্যে শ্যাওলা তৈরি হচ্ছে, যেটা বলা ইয়াং সোয়েল বলা হয়। ইয়াং সোয়েল বলে। আর শুরুটাকে বলা হয় ইমেচিউর সোয়েল বলে, হ্যাঁ। তারপর হচ্ছে কি, যখন আরেকটু আস্তে আস্তে, হ্যাঁ, যখন সয়েল গুলি আরো তো ভালোভাবে তৈরি হলো, তখন বড় গাছপালা তৈরি হলো, শিকড়গুলো অনেক ভিতরে গেল, কেমন, শিকড়গুলি ভিতরে গেলে হিউমাস অনেক ভিতরে গেল, অনেক ধরনের অণুজীব আসলো, মানুষের অ্যাকশন বেড়ে গেল, তাই না? হ্যাঁ, আরো জৈব পদার্থ আসলো, হ্যাঁ, আর বিভিন্ন ধরনের গাছপালা তৈরি হলো, হ্যাঁ, এবং একটা মেচুর সয়েল তৈরি হলো। এইভাবে সয়েল সিস্টেম পড়ানো হয়, কিন্তু কোথায়? হচ্ছে বায়োস্ফিয়ারে। তারপর হচ্ছে কি আপু? হ্যাঁ, ইকোলজিক্যাল প্রোডাকশন এনার্জি ফ্লো। আমি একটা সংক্ষেপ উদাহরণ দিয়ে দেখেছি তোমাদেরকে। ধরো একটা গাছ, এর অনেক ধরনের ফ্লো হয়, অনেক ধরনের, অনেক জটিল এবং জৈব, অনেক কঠিন এবং জটিল সিস্টেম আছে। আমি তোমাদের একটা সহজ দিলাম, তোমরা কিছু সময় খুব সহজভাবে লিখবে। একটা গাছ কল্পনা করো, উদ্ভিদ। হ্যাঁ, উদ্ভিদ বৈশিষ্ট্য কি? অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এটা বলা হয় ইকোলজিক্যাল প্রোডাকশন এন্ড এনার্জি ফ্লো। এভাবে কি ফ্লো বের হয়, শক্তি তৈরি হয়, কেমন? আচ্ছা, তাহলে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো, অক্সিজেন ত্যাগ করলো, আবার সে এখান থেকে পানি সে গ্রহণ করলো, এটাকে বলা হয় ইকোলজিক্যাল প্রোডাকশন এন্ড এনার্জি ফ্লো, কেমন? আচ্ছা, নেক্সট হচ্ছে কি আপু? সার্কুলেশন অফ এলিমেন্টস, এলিমেন্টস এর প্রবাহ, সার্কুলেশন, প্রবাহ। আমরা যদি এখানে একটা হাইড্রোস্ফিয়ারের মধ্যে
ওয়াটার সার্কেল চিন্তা করি, তাহলে তোমরা বুঝতে পারবে সার্কুলেশন অফ এলিমেন্টস কি করে সার্কুলেট করে, অর্থাৎ প্রবাহ তৈরি হয়। ধরো ওয়াটার সার্কেল, এমন ধরি আমরা একটা যে কোনো জায়গাতে শুরু করি পানি চক্র, তাহলে আমরা কিন্তু শুরু করলাম ধরো সাগরের পানি, সাগরের পানি বাষ্পীভূত হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে, এখান থেকে সে মেঘ তৈরি হচ্ছে, উপরে গিয়ে শীতল হয়ে মেঘ তৈরি করে, সেখান থেকে সে ঘনীভূত হচ্ছে, এখন কনডেনসেশন হচ্ছে, হ্যাঁ, এখানে সে প্রিসিপিটেশন রেইন এন্ড স্নো হয়ে সে আবার সাগরে ফিরে আসে। তাহলে তুমি যেখান থেকে শুরু করো না কেন, এখান থেকে শুরু করলে ইভাপোরেশন হচ্ছে, মানে বাষ্পীভবন হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, ঘনীভবন হচ্ছে, বাড়িপাত হচ্ছে, পানি হচ্ছে, আবার বাষ্পীভবন হচ্ছে, আবার মেঘ তৈরি হচ্ছে, আবার ঘনীভবন হচ্ছে, আবার বাড়িপাত হচ্ছে, আবার পানি হচ্ছে, এভাবে কি হচ্ছে আপু, সার্কুলেশন অফ এলিমেন্টস, কি হচ্ছে প্রবাহের শক্তি, মানে এলিমেন্টস এর সার্কুলেশন হচ্ছে। এর উদাহরণ হচ্ছে ওয়াটার সাইকেল বা পানি চক্র। তাহলে এগুলোও কিন্তু পড়ানো হয় বায়ুমণ্ডলে। এই ধরনের অনেকগুলো সাইকেল আছে, আমি তোমাদেরকে সহজ করে একটা সাইকেল দিলাম, সেটা হচ্ছে ওয়াটার সাইকেল। তাহলে এটা বোধহয় শেষ ছিল। তো আপু আজকের মতো অতটুকুনি, হ্যাঁ, অনেক বড় ক্লাস হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা পড়লাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে যে প্রাকৃতিক ভূগোল যেহেতু জিওস্ফিয়ার, জিওমণ্ডল, বায়ুমণ্ডল, জিওমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করে বলে তার পরিধি অনেক বড়, এবং প্রত্যেকটা মণ্ডলে কি কি পড়াশোনা, কি কি আমরা পড়ি প্রাকৃতিক ভূগোলে, এটা নিয়ে আলোচনা করলাম। এর জন্য বলা হয় যে যেহেতু প্রত্যেকটা মণ্ডল নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে, এর জন্য প্রাকৃতিক ভূগোলের পরিধি অন্যান্য যে কোনো বিজ্ঞানের চেয়ে অনেক বড়। তো তোমরা ক্লাসটা ভালো করে দেখবে, বারবার দেখবে, কেমন? হয়তো ইনশাল্লাহ ভালো লাগবে, পরীক্ষা আসলে ভালো নাম্বার হয়তো বা পাবে ঠিকমতো লিখতে পারলে। হ্যাঁ, বারবার জিনিসটা পড়াশোনা করবে, কেমন? এখানে অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পাবে, ভালো করে দেখো। তো আজকের জন্য অতটুকুনি, দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। ও পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।